ভারত ভাত ছাড়বো না তো কি করবো? আজকে যদি তোমরা ভারতকে পরনির্ভর না করতা, বাংলাদেশকে পরনির্ভর না করতা, ভারতের এগুলো করতে পারতো না। তোমরাই এগুলো করছো। এখন যেহেতু সুযোগ নেবেই, কান্নাকাটি করে দিতেছ বাংলাদেশের লোকের কাছ থেকে টাকা টাকা তুলে এই ফেনী আর কুমিল্লা জেলে খেলে। কেন তোমরা যত হাজার হাজার কোটি টাকা লুটপাট করছো তাকে সবাই রে, কেন তো সবাই দেশের বাইরে, দেশের বাইরে থেকে তো বাংলাদেশে টাকা পাঠানোর সমস্যা না। আনো সবাইকে ডেকে বলো যে তো বহুত আমরা কামাইছো, এগুলো সবই পাবলিকের টাকা, সবই হারামের টাকা। সে হারামের টাকা কিছুটা তো হালাল করো, আসো দাও। ফেনী জেলা কুমিল্লা জেলা সৎ সাহস থাকে বলেন, বেঞ্জিন আহমেদ বলেন হারুনকে বলেন এই এসালামকে বলেন, ওই যে আরেকজনা তো ধরা পড়ছে যে দরবেশ বাবা, আসল নাম কি ভুলে গেছে, আমি সবাই দিকে দরবেশ বাবা নামিয়েছে, ওই বেটা তো ভিতরে গিয়ে বসে রয়েছে। অনুরোধ করেন, আসেন বলেন যে ভাই আমিও তো এই ভাগ বাটোয়ারা কিছু পাইছি, আসেন সবাই মিলা, এই আপনারা তো সবাই হাজার হাজার কোটি টাকা লুটপাট করছি তাই না, তো এখান থেকে কিছু অংশ ও দেন, আপনি 100 কোটি টাকা দেন, এসালাম 100 কোটি টাকা দোক, তারপরে ওই যে ওই দরবেশ বাবা আছে সেও 100 কোটি টাকা দিয়ে, কিন্তু তোমার হাজার হাজার কোটি টাকা সবই তো আপনার আমার পাবলিকের টাকা, এই তো পকেটের টাকা টোটাল দিচ্ছেন না। তাই সে বলেন ভিডিওতে যে আসেন আমরা সবাই মিলে যারা লুটপাট করছি, বাংলাদেশের পাপের বোঝা তো আমাদের কম ভারী হয় না, আর এই পাপের জন্যই তো বাংলাদেশ আর ফিরতে পারতেছে না, কারণ আমাদের সেই নৈতিক স্ট্যান্ডিতে নাই গিয়া পাবলিকের সামনে মুখোমুখি দাঁড়ায়। তার ফলে সবাই গেছে পলায়া। একটা দেশের প্রধানমন্ত্রী কখন পলায় যায়? যদি সে সত্যি সত্যি দেশকে ভালোবাসতো কি আর হইতো, তারে অ্যারেস্ট করে নাকি জেলে দিত। আরে ভাই জেলে তো শুনছি ওই এরশাদ সাহেব বলে 10-15 বছর জেল খাটছে, আর ওই খালেদা জিয়াও তো কয়েক বছর জেল খাটছে। তো জেল খাটা বাইরে হওয়া, আইনি প্রক্রিয়া, ন্যায় বিচার, অন্যায়, এগুলো তো দেশের মাটিতে বিচার দিতে হবে। পলায় যেতে হইবে কেন রে? পলায় যেতে হয় তখনই যখন মনে করে যে না, সে দেশকে কোনোদিন ভালোবাসেনি আর দেশের মানুষকে কখনো ভালোবাসেনি, সবসময় ছিল লুটপাটে ব্যস্ত। তো তখন ভাবছে তার ওই যে ব্রা পেন্টি ছায়া যা কিছু আছে একটা বাদ থাকতো না, যদি বাংলাদেশে থাকতো ছিঁড়ে ভিড়ে মানুষে খাইতো, বুঝছেন? এখন তো উনি চলে যাওয়ার পর যা কিছু দেখছেন আপনার সংসদ ভবনে, আমরা তো দেখলাম না, উনি দেখেন কি উড়ে উড়ে দেখাইতেছে, মুখ দিয়ে আর বললাম না, বুঝছেন? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা। তো আমাদের শ্রদ্ধেয় ব্যারিস্টার সুমন ভাইয়া, এখন তো উনি বাংলাদেশে নাই, উনি আছেন হলো আমেরিকাতে, যেখানে আমি থাকি। তো এখন আপনারা জানেন কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ সরকারের একটা বিরাট ধরনের ঘটনা ঘটে গেছে, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ হলো এমন এক দেশ যেখানে কিনা কোনো কারণে যদি সরকার পদত্যাগ করে, তাহলে এই সরকারের অধীনে যে সাংসদরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, এমপিরা রয়েছেন, যারা আছেন বুঝছেন, ইভেন বড় বড় আমলা, এমনকি এই পুলিশের আইজিপি থেকে নিয়ে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে বিরল একটা ঘটনা পৃথিবীর ইতিহাসে। যদি কোনো কারণে মানে এই যে বাংলাদেশের সরকারের যে পতন হয়েছে, সরকার যে পদত্যাগ করছে, এর পর এই 300 সাংসদ সহ এইসব মন্ত্রী, এমপি, হামলা যারা রয়েছেন তারা সবাই পালিয়ে গেছে। এটা ভাই পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, আপনি পাবেন না দুনিয়ার কোথাও। গুগল করেন, দেখেন তো সরকার পদত্যাগ তো কম বেশি সব জায়গায় হয়, প্রতি বছরই তো একটা হয় নাকি, কিন্তু পুরো সংসদের যে 300 জন লোক প্লাস মন্ত্রী, এমপি, হামলা যারা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের বড় বড় কর্মকর্তা বন্ধু সবাই বলে পালিয়ে গেছে। এখন বলেন কোন সিচুয়েশনে তারা এই কাজটা করতে পারে, সেটা আপনারা জানেন, আমরা জানি। ভাই বাংলাদেশের একেবারে খোকলা করে দিয়েছে, বুঝছেন? বাংলাদেশের একবারে খোকলা করে দিছে। তো এর ভিতরে আমাদের শ্রদ্ধেয় এই ব্যারিস্টার সুমন সাহেব, সবাই আমরা কম বেশি তাকে ভালোবাসি তার স্ট্রেট কাট কথার কারণে, সে যা বলে সরাসরি বলে। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। তো উনি ওনার কথাবার্তা ঠিক আছে, ওনার পার্সোনালিটির দিক থেকে আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু উনি এমন এক রাজনৈতিক দলের সমর্থক, এবং সেই রাজনৈতিক দলের সমর্থন নিয়ে উনি আবার এমপিও হয়েছে, যেটা ওনার বহু বছরের চেষ্টা ছিল, গত 10-15 বছর ধরে, যে কোনো না কোনো ভাবে অন্তত সংসদে না যেতে পারলেও, মন্ত্রী এমপি না হইতে পারলে যাতে ফেসবুকের মন্ত্রী এমপি হতে পারে। তার ফলে শুনলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ওনার ফেসবুক মন্ত্রী, নাকি ফেসবুক সাংসদের খুব একটা নামও বলে দিচ্ছে, শখ করে। তো এখন শুনি উনি তো গা ঢাকা দিয়ে রয়েছে, বেশ অনেকদিন হয়েছে, 2-3 সপ্তাহ হয়ে গেছে উনি গা ঢাকা দিয়ে রয়েছে। তো হঠাৎ উনি মিডিয়ার সামনে আসছে, উনি ঘরে বসে ফেসবুকে ছোটখাটো একটা লাইভ করছে। লাইভটা আমি আপনাদেরকে শুনে তারপরে আমার মনের কষ্টের 2-1 কথা আমি বলবো। আসলে আমি বিরাট একটা প্রজেক্টের কাজে ব্যস্ত, বুঝছেন? এমন এক প্রজেক্টের কাজ আমি হাতে নিয়েছি, আগামী 2-4 সপ্তাহ লাগবে এটা শেষ হইতে।
তো যার ফলে এই যে এখানে সারাদিন এই যে দোকানপাট সামলায় বিকাল 5টা বাজে গিয়া তারপরে সেই প্রজেক্টের কাজে হাত লাগানো, এগুলো করতে করতে প্রত্যেকদিন আমার রাত 11টা বেজে যায়। আপনাদের জন্য তো বৈশান্তি মতো একটা কথা বলো, বুঝছেন, কিছু ক্রিয়া প্রতিক্রিয়া জানাবো, অ্যাকশন রিয়াকশন জানাবো, বাজার কোনো উপায় হয় না, বুঝছেন, আমি নিহ হয়ে গেছি, অসহায় হয়ে গেছি। তো কিন্তু তারপরে এত ব্যস্ততার ভিড়, এই সুমন সাহেবের এই ভিডিওটা দেখার পর মানে আর সহ্য করতে পারলাম না, বুঝছেন। কাস্টমার বলছে তুই ওদিকে বয় চুপচাপ, ভেবে দেখ আমি কি করি, বুঝছো, ভেবে দেখ আমি কি করি, আমি ভিডিওটা শেষ করি তারপর তার কথা শুনবে। তো এখন শুনি না আসলে আমাদের ব্যারিস্টার সুমনের দু একটা কথাবার্তা আমরা শুনি, দেখি উনি কি বলেন, শুনে। করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দেশের এই পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম। জি আচ্ছা, তো উনি ওই অন্য কোনো কারণে ভিডিওতে আসেনি, উনি এসেছেন হলো ওই বাংলাদেশে ফেনী জেলা কুমিল্লা জেলায় বন্যা হচ্ছে, মানুষ অনেক কষ্ট আছে, আমরা জানি, সবসময় আপনারা এটা নিউজে দেখছি এবং আমরা সবাই কম বেশি চেষ্টা করছি এবং জিনিসটাকে অবজার্ভ করছি আমরা। তো উনি এই 2-3 সপ্তাহ গা ঢাকা দেওয়ার পর হঠাৎ তার মনে হয়েছে যেহেতু বন্যা লেগে গেছে ফেনীতে আর কুমিল্লাতে, তো এখন আইসা তো তাড়াতাড়ি গায়ে চুপ থাকা যায় না, এবার যায়। কিন্তু আমি আশ্চর্য হয়েছি, উনি যে মেয়েদের সামনে এই 2-3 সপ্তাহ পর আসছে গা ঢাকা দেওয়ার পরে, তো আইসা তো তার কি যে বর্তমানে যে পরিস্থিতি এটা নিয়ে দিচ্ছে, এটা কথা বলা দরকার ছিল, তার অবস্থানটা তুলে ধরার দরকার ছিল পাবলিকের সামনে, সে যেহেতু একটা পপুলার পাবলিক ফিগার। তো এটা সেটা না করে সে ওই যে ফেনীতে কুমিল্লা জেলায় বন্যা হয়েছে এটা বলার জন্য তো হাজার হাজার মানুষ আরো আছে। তো যাই হোক, সেও আসছে, যদিও তার কাছ থেকে এটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা ঠিক আছে, কিন্তু তার চেয়ে বেশি বড় ইম্পর্টেন্ট ছিল যে তাদের যে প্রধানমন্ত্রী, তাদের যে তার যে কি বলে ওই কি বলে, উনি তো ওলি আল্লাহর পর্যায়ে পৌঁছে গেছিল না, কে জানি বলছিল, ভুলে গেছি, কে জানি বলছিল মাননীয় প্রধানমন্ত্রী ওলি আল্লাহর পর্যায়ে পৌঁছে গেছে, মনে করে দিয়েন তো কমেন্ট একটু কে জানি বলছিল। তো যাই হোক, ওনাদের ওই ওলি সাহেব, মহিলা ওলি আর কি, তো উনি তো পালাটা গেছে গা। তো এটা নিয়ে 2-4টা কথা বলবেন, আমরা বহুদিন ধরে যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটর আছে ওয়েট করতেছে, আপনি এটা না করে আপনি ফেনীর বন্যা আর বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 ভারত থেকে একটা ড্যাম ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে ঘুরে উঠতে পারতেছে না আমাদের। আচ্ছা, তো আমি কি বলবো, ভারতের একটা ড্যাম আপনি ছেড়ে দিয়েছে, তো কোনোভাবে পানি আপনি ফ্লোতে পারতেছে না, আপনি ডুবে গেছে। আরে ভাই, 15-16টা বছর আপনার একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন বাংলাদেশে, কি ছিলেন, একচ্ছত্র ক্ষমতার অধিকারী, যা বলতেন তাই হতো। বিরাট একটা সুযোগ ছিল আপনাদের, যেহেতু আপনার বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না, অনেক ভালো ভালো কাজ আপনারা করতে পারতেন বিনা বাধায়, বিনা আন্দোলনে, বিনা কৈফিয়তে। যদি ভালোর দিকে আপনি আপনাদের কাজগুলো ব্যয় মানে সময়গুলো কাজে লাগাইতেন, ভালো ভালো কাজ করতেন, সেগুলো তো আপনি করেননি। একটা রিপোর্ট আমি আপনাদেরকে শুনে, মানে সেই রিপোর্ট দেখার পর বুঝছেন আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে, কি অবস্থা। রিপোর্ট একটু দেখেন কি বলতেছে। রিপোর্টে বলতেছে যে আমরা এই গত 10-15 বছরে যে বাংলাদেশ যে ঋণ নিচ্ছে বিভিন্ন দেশ থেকে, ঋণ সহ প্লাস ওই যে বিদেশি যে রেমিটেন্স আসছে, সেই রেমিটেন্সের টোটাল পরিমাণ ছিল 99.3 বিলিয়ন মার্কিন ডলার, টাকা না কিন্তু ডলার। গত এই 15-16 বছরে এই আমাদের রেমিটেন্স প্রবাসী ভাইরা যে টাকা পাঠাইছে প্লাস কিছু ঋণ ফিন আছে, এই টোটাল দাঁড়াইছিল 99.3 বিলিয়ন মার্কিন ডলার। এই 99.3 বিলিয়ন মার্কিন ডলার থেকে মানে লুটপাট করে খায়া বলাইছে প্রায় 94 বিলিয়ন ডলার, ছিল আর 5 বিলিয়ন ডলার। সেই 5 বিলিয়ন ডলারই আপনার মেট্রো রেলের আর ওই যে পদ্মা ব্রিজ, এই ব্রিজ সেই ব্রিজ আর কিছু টানেল ফানেল তৈরি করে কয়েকটা মূলা ঝুলা দিয়ে, বুঝছেন, আপনাদেরকে পাবলিক দেখে 15-16 বছর বুঝেছে। আমার তো মাথায় হাত ভাই, 99 বিলিয়ন ডলারের ভিতরে 94 বিলিয়ন ডলার কেমনে খাইতে পারে ভাই? খাওয়ারও তো একটা লিমিট আছে, লুটপাটেরও তো একটা লিমিট আছে। এ তো ভাই পুরো ডাকাতি। সরকার সরকার নিজের দেশকে নিজে ডাকাতি করছে, বুঝছেন, সরকার নিজের দেশকে নিজে ডাকাতি করছে, নিউজ দেখে আমার কাছে মনে হচ্ছে। তার একটা মজার ব্যাপার হলো জান, এই যে পরিমাণ টাকা লুটপাট হয়েছে সেই টাকা দিয়ে বলে 697টা মেট্রো রেল তৈরি করা যেত, 397টা স্যাটেলাইট পাঠানো যেত মহাকাশে, আর এরকম পদ্মা সেতু যেটা বানাইছে আর কিরকম 36টা পদ্মা সেতু বানানো যেত, যদি এই লুটপাটের টাকাতে, এই লুটপাট, এটা ডাকাতি আসলে। এই ডাকাতির টাকাটা যদি ঠিক হতো বাংলাদেশের কোন উন্নয়নের কাজে লাগাইতো, আমার আর বলার কিছু নয়। অর্থাৎ দেশের বাইরে আপনারা এগুলো পাচার করে দিচ্ছেন। চিন্তা করতে পারেন 99 বিলিয়ন ডলার টাকা না কিন্তু ভাই, টাকার কোনো বেলই নেই। এই যে টাকার অঙ্ক বললাম, এই টাকার অঙ্ক ক্যালকুলেটর দেবে না, ক্যালকুলেটর আছে নাকি দেখি তো, ক্যালকুলেটর তো দেখি না চোখের সামনে, দেখাই দাও। সেই 99 বিলিয়ন ডলার, এটা ক্যালকুলেটর আপনি আসবে না ভাই, এত টাকা, এত টাকা। এই 99 বিলিয়ন ডলার ভিতরে 94 বিলিয়ন ডলার আপনারা খায় ফেলাইছেন, লুটপাট কইরা, পাচার টাচার কইরা।
কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম পাপুয়া নিউগিনির 10 জন ধনী লোকের ভিতরে বলে বাংলাদেশের এক এমপি একজন। চিন্তা করতে পারেন কোথায় পাপুয়া নিউগিনি, নাম শুনেনি বাংলাদেশের অনেকে। এইরকম নামে অনামে দেশের বাইরে বিদেশে আপনারা কোথাও বাংলাদেশে কোনো প্রপার্টি তেমন কিছু করেননি, মিল কারখানা ইন্ডাস্ট্রি তেমন কিছু করেননি, খালি পয়সা পাইছেন আর খালি পাচার করছেন, পাইছেন আর খালি পাচার করছেন। আগে তো ছিল একটা বেগম পাড়া, আর আপনাদের এই শাসন আমল হয়েছে শত শত বেগম পাড়া, সেই বেগম পাড়া বলে চলে গেছে পাপুয়া নিউগিনিতে। চিন্তা করতে পারেন কি ভয়াবহ অবস্থা। তো এখন এই যে আপনি কান্নাকাটি করতেছেন, আপনার চোখের তো অবস্থা দেখলাম, আমি জানি না আপনি জোর করে কান্না করতেছেন কিনা বা সত্যি সত্যি মন থেকে কান্না করতেছে কিনা, করেন দোষের কিছু না, কান্না করবেন, মানুষ কষ্ট পাইতেছে ফেনী কুমিল্লাতে। হ্যাঁ, আমাদেরও কষ্ট লাগে, আমরা কম বেশি করতে চাই, কিন্তু বাংলাদেশের এই পর্যায়ে এই পরিস্থিতিতে যারা পালাই দিয়ে গেছে, দিয়ে তারপর পালাইছে, এর ভিতরে ভাই আপনিও অন্যতম, এবং আপনি হলো তাদের মধ্যে একজন, চোরদের মধ্যে হলো একজন। বলতে বাধ্য হলাম, আমি আপনাকে শ্রদ্ধার সাথে বলতেছি। কি কারণে বললাম? যারা চুরি করে সেই চুরিকে সমর্থন করা হলো এক ধরনের অপরাধ, এটা তো বুঝেন নাকি? সেটা করার জন্য এটাও করাও কিন্তু এক ধরনের অপরাধ। যারা চুরি করতেছে সেই চুরিকে সমর্থন জানানো কিন্তু এক ধরনের অপরাধ। আপনি ভাই একজন শিক্ষিত মানুষ, আপনি ব্যারিস্টারি পড়ছেন লন্ডন থেকে, দীর্ঘদিন ছিলাম আমি সেদেশে। তো এখন সেগুলো করে এসে আপনার জ্ঞান বুদ্ধি ভালো কোনো কাজে লাগে, দেশের কোনো ভালো কিছু কাজে লাগে, সবসময় আপনার কথাবার্তা এগুলো বলে। তো এইগুলো করতে গিয়ে আপনি একটা চোরকে সমর্থন কিভাবে করতে গেলেন আপনি জানতেন না? আপনাদের মন্ত্রী মিনিস্টার আমলা থেকে নিয়ে শুরু করে হামলা যারা রয়েছে, ইভেন সরকারি যত পিয়ন টিয়ন থেকে নিয়ে শুরু করে এমন লুটতরাজ পৃথিবীর ইতিহাসে মনে আর নাই, এমন লুটতরাজ পৃথিবীর ইতিহাসে বলে আর নাই, ইতিহাসের নাই। এইভাবে এগুলো করছে, বা আপনি যেগুলো জানতেন। তো যাই না সেই না এরকম একটা চোর সরকারকে সমর্থন করলেন। এখন সেই চোর সরকারের কি নৈতিক কোন স্ট্যান্ড আছে পাবলিকের মুখোমুখি হওয়ার? নৈতিক কোন স্ট্যান্ড আছে পাবলিকের মুখোমুখি হওয়ার? আপনার নিজেরও তো নাই। এই যে আপনি এখন পলায় আমেরিকাতে এসে বসে রয়েছেন, কি জন্য বসে রয়েছেন? কারণ আপনার সেই সেই নৈতিক স্ট্যান্ডটা তো নাই, যে পাবলিকের চোখের সামনে সামনে দাঁড়ায় যে চোখে চোখ রেখে একটা কথা বলবেন মিডিয়ার সামনে বা পাবলিকের সামনে, অবস্থা তো নাই। সবাই আমরা আপনাদেরকে চোরের দৃষ্টিতে দেখতেছি। খুলে দেখেন, নিউজ পেপার গুলো দেখেন আর মিডিয়া গুলো দেখেন, শত শত নিউজে ভরা শুধুমাত্র আপনাদের লুটপাটের কাহিনী, আর এগুলো সব এলো গরিব মানুষের টাকা। তো এখন আসছেন আপনি ওই যে ফেনীর যে বন্যা হয়েছে, কুমিল্লা হয়েছে, এখন আত্মমানবতার সেবে গিয়ে আসেন। কপাল ভালো যে আপনি আজকে আপনার বিকাশ নাম্বারটা দেননি। যদি বিকাশ নাম্বারটা খোদা না করে আজকে আপনি দিতেন, তাহলে মানে একটা বকও আপনার মাটিতে পড়তো না। মানুষ মন খুইলা আপনাকে বকতো, বুঝছেন? মন খুইলা আপনাকে না, আপনাদেরকে বকতো, মন খুইলা বকতো। মন খুইলা বকার অর্থ বুঝেন? বুঝছেন? তো এখন এসে আপনি বলতেছেন হ্যাঁ হেল্প করেন, হ্যাঁ হেল্প করেন। আরে ভাই, বাংলাদেশকে যে আপনারা ভারতের উপর নির্ভরশীল করছেন দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, কারা করছে এটা? এটা তো আপনারা করছেন। আজকে ভারত বিনা বাধায় যে কোনো স্টেপ বাংলাদেশের বিরুদ্ধে নিতে পারে, কি জন্য সাহস পাইছে আর কি জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে? এটা হলো আপনাদের জন্য হয়েছে। আপনারা দিনের পর দিন, বছরের বছর বাংলাদেশকে একটা পরনির্ভর দেশে পরিণত করছেন। আরে ভাই, 2000 সাল, 1995 সাল যখন আমি বাংলাদেশে ছিলাম, চিন্তা করিনি কোনোদিন ডিম ভারত থেকে আসতে হবে। ডিম ভারত থেকে আসতে হবে, তারপর সেই ডিম আমরা খাবো। এটা চিন্তা করি 1995 2000 সালের কথা, বেশি দিন আগের কথা না ভাই, যখন বাংলাদেশে ছিলাম। আর এখন 2024 সালে এসে দেখতেছে একটা ডিম, ছোট্ট একটা ডিমও বলে গরিব মানুষের খানা ভাই, এও বলে ভারত থেকে আনতে হয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে এরকম শত শত হাজার হাজার নদীর আছে। দেশটাকে আপনারা কিভাবে ভারতের উপর নির্ভরশীল করছেন? আজকে যদি ভারতের সাথে আপনারা যদি এই যে ভারতের এই যে ভারত একটা বাঁধ খুলে দিছে, বাংলাদেশে 2টা জেলা ডুবছে, এটা তো পূর্ব দিকের কাহিনী নাকি? একটা বাঁধ খুলছে, এতেই পূর্ব দিকে সেই সিলেটের কিছু অংশ ফেনী জেলা ডুবে যেতেছে। তারপরে আবার পশ্চিমে ফারাক্কা আছে না, তিস্তাবাদ আরো আছে না, ওগুলি খুলে দিলে কি অবস্থা হবে জানেন? তো আপনার একটা দেশকে আরেকটা দেশের দয়ার উপর বাঁচায় রাখছেন, বুঝছেন? ওইভাবে ওই স্ট্যান্ডে আপনার এই দেশটাকে তৈরি করছেন। এইসব যত পররাষ্ট্র নীতি ছিল, যা কিছু ছিল, ভালো মন্দ সবকিছুতে আপনার এগুলো দেখতেন, জানতেন, বুঝতেন। যখন নাকি আমি দেখছি একটা ডিমের উপর, আপনার ডিমের জন্য, একটা ডিমের জন্য ভারতের উপর নির্ভরশীল, তখন আমি বুঝে গেছি দেশকে কোন পর্যায়ে আপনারা নিয়ে গেছেন। যাদের মাথায় ঘিলু আছে, বুঝছেন, শুধু মাথা না, মাথা থাকলে তবে না, মাথার ভিতরে ঘিলু দরকার। যাদের ঘিলু আছে মাথার ভিতরে, চিন্তা করে দেখেন, এই একটা উদাহরণই যথেষ্ট দেশের অর্থনীতি বোঝার জন্য। একটা ডিমের উপর যখন এক দেশ আরেক দেশের উপর নির্ভর করে, তখন বুঝে নেন সে দেশ তো গায়া। আর বাকিগুলোর যে কি অবস্থা, বাকিগুলোর যে কি অবস্থা। তো এখন আপনি কান্নাকাটি করতেছেন, গণ্যমান্য ভাই সবার আগে আসেন ভাই, আমাদের হেল্প করেন তাড়াতাড়ি করে এই ফিলেছেন। কেন ভাই? আপনি তো ভিডিওতে এসে এখন বলা উচিত ছিল, হারুন মামা, হারুন মামা আহেন, হাজার হাজার কোটি টাকা তো আপনি লয়ে গেছেন, আহেন সবাই মিলে জেলে দেয়, আপনাদের নেত্রী
পলায় রয়েছে ভারতে গিয়া, তার বোন পলায় রয়েছে ভারতে গিয়া, তার ছেলে পালায় রয়েছে আমেরিকাতে, তাদের আত্মীয় স্বজন থেকে নিয়ে বাংলাদেশে 300 এমপি কিছু বাংলাদেশে আছে, বাকি সবই তো পলাতক দেশে বিদেশি বিভিন্ন জায়গায়। আরে ভাই, যে পরিমাণ পাপ করছে না, যে পরিমাণ মানুষের অভিশাপ নিচ্ছেন আপনারা, আইসে ভিডিওতে একটুখানি বলেন আই ভাই সালাম মামা, আপনি এক কাজ করেন, আপনি তো এত 26,000 কোটি টাকা মেরা দিয়েছেন, দেন না 1,000 কোটি টাকা বাংলাদেশে দেন না। আরে ভাই, সিলেট আমরা সোনা দিয়ে বাঁধে রাখতে পারবো, ফেনী আর সিলেট আমরা সোনা দিয়ে বাঁধে রাখবো, একটা না 100টা ড্যাম আমরা তৈরি করতে পারি, একটা না 100টা বাঁধ আমরা তৈরি করতে পারি, রাস্তাঘাট যা কিছু দেখতে সোনা দিয়ে বাঁধে ফেলতে পারো মেয়ে, হাজার হাজার কোটি টাকাতে বাড়ির দাঁড়িয়ে নিয়ে। বলেন তাদেরকে, তারা তো লেগে গেছে এগুলো, যদি সৎ সাহস থাকে বলেন, বেঞ্জিন আহমেদ বলেন, বলেন হারুনকে বলেন, বলেন এই এসালামকে বলেন, ওই যে আরেক চোরা তো ধরা পড়েছে, যে দরবের বাবা আসল নাম কি ভুলে গেছে, আমি সবাই দিকে দরবের বাবা নামিয়েছে, ওই বেটা তো ভিতরে বসে রয়েছে। তো অনুরোধ করেন, আসেন বলেন যে ভাই আমিও তো এই ভাগ বাটোয়ারা কিছু পাইছি, আসেন সবাই মিলা, এই আপনারা তো সবাই হাজার হাজার কোটি টাকা লুটপাট করছি, তাই না? তো এখান থেকে কিছু অংশ ও দেন, আপনি 100 কোটি টাকা দেন, এসালাম 100 কোটি টাকা দোক, তারপরে ওই যে ওই দরবের বাবা আছে সেও 100 কোটি টাকা দিয়ে, কিন্তু তোমার হাজার হাজার কোটি টাকা সবই তো আপনার আমার পাবলিকের টাকা, এই তো পকেটে টাকা টোটাল দিচ্ছে না। তাই সে বলেন ভিডিওতে যে আসেন আমরা সবাই মিলে যারা লুটপাট করছি, বাংলাদেশের পাপের বোঝা তো আমাদের কম ভারী হয় না, আর এই পাপের জন্যই তো বাংলাদেশ আর ফিরতে পারতেছে না, কারণ আমাদের সেই নৈতিক স্ট্যান্ডিতে নাই গিয়া পাবলিকের সামনে মুখোমুখি দাঁড়ানো। তারপরে সবাই গেছে পলায়া। একটা দেশের প্রধানমন্ত্রী কখন পলায় যায় ভাই? যদি সে সত্যি সত্যি দেশকে ভালোবাসতো কি আর হইতো, তারে অ্যারেস্ট করে নাকি জেলে দিত। আরে ভাই, জেলে তো শুনছি ওই এরশাদ সাহেব বলে 10-15 বছর জেল খাটছে, আর ওই খালেদা জিয়াও তো কয়েক বছর জেল খাটছে। তো জেল খাটা বাইরে হওয়া, আইনি প্রক্রিয়া, ন্যায় বিচার, অন্যায়, এগুলো তো দেশের মাটিতে বিচার দিতে হবে। পলায় যেতে হইবে কেন রে ভাই? পলায় যেতে হয় তখনই যখন মনে করে যে না, সে দেশকে কোনোদিন ভালোবাসেনি আর দেশের মানুষকে কখনো ভালোবাসেনি, সবসময় ছিল লুটপাটে ব্যস্ত। তো যখন ভাবছে তার ওই যে ব্রা পেন্টি ছায়া যা কিছু আছে একটাও বাদ থাকতো না যদি বাংলাদেশে থাকতো, ছিঁড়ে ভিড়ে মানুষে খাইতো, বুঝছেন? এখন তো উনি চলে যাওয়ার পর যা কিছু দেখছেন আপনার সংসদ ভবনে, আমরা তো দেখলাম না, উনি দেখেন কি উড়ে উড়ে দেখাইতেছে, মুখ দিয়ে আর বললাম না, বুঝছেন? তো এই অপমানের হাত থেকে বাঁচার জন্য তারপরে এগুলো গেছে। কতটা ছ্যাচ্চর হইলে, কতটা নির্লজ্জ হলে মানুষ এগুলো করতে পারে। তো যাই হোক ভাই, যা করার করছেন আপনারা, আল্লাহ আপনাদের বিচার করবো। অন্তত একটা অনুরোধ হলো, আর আমাদের কাটা খায় নুনের ছিটা দিয়ে না, বাংলাদেশকে আপনারা পরনির্ভর করছেন ভারতের উপর, এখন ভারত যা খুশি করবে, কারণ ওই ভারতের সাথে মোকাবেলা করার মতো পরিস্থিতি এখনো বাংলাদেশে নাই। গত 15-20 বছর সেটা আপনারা ধ্বংস করে দিচ্ছেন। কোনোভাবে আপনারা সেই সমতা তো দূরে দাঁড়ে কাছে নিয়ে আনতে পারেন। আর এখন আইছেন আপনারা হেল্প করার জন্য ভারত একটা ইচ্ছা দিচ্ছে, ছাড়বো না তো কি করবো মিয়া? ভারত বাদ ছাড়বো না তো কি করবো? আজকে যদি তোমরা ভারতকে পরনির্ভর না করতা, বাংলাদেশকে পরনির্ভর না করতা, ভারতের এগুলো করতে পারতো না। তোমরাই এগুলো করছো, এখন থেকে সুযোগ নেবেই, কান্নাকাটি করে দিতেছ বাংলাদেশের লোকের কাছ থেকে টাকা তুলে এই ফেনী আর কুমিল্লা জেলে খেলে। কেন তোমরা যত হাজার হাজার কোটি টাকা লুটপাট করছো, দেখো সবাই রে, যারা তো সবাই দেশের বাইরে আছে, দেশের বাইরে থেকে তো বাংলাদেশে টাকা পাঠানোর সমস্যা না, আনো সবাইকে ডেকে বলো যে তো বহুত আমরা কামাইছো, এগুলো সবই পাবলিকের টাকা, সবই হারামের টাকা, সে হারামের টাকা কিছুটা তো হালাল করো, আসো দাও, ফেনী জেলা কুমিল্লা জেলা লোকজন তো দাও, তাহলেই তো হইলো।